হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে মার্কেটের মধ্যে কি কি জিনিসগুলো চলছে বা মার্কেট কোন কোন নিউজের ওপর অ্যাক্ট করতে পারে আগামী সপ্তাহে। তো প্রথম কথা হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম যে জিওপলিটিক্যাল ইভেন্টস কনস্ট্যান্টলি চলছে এবং সেই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে এখন ইন্ডিয়ার পজিশনটা এরকম একটা জায়গায় আমেরিকা না গিলতে পারছে না উগরাতে পারছে। আমেরিকার গলার কাটা হয়ে এই মুহূর্তে বসে গিয়েছে ইন্ডিয়া। তার কারণ হচ্ছে ব্রিক্স নেশনগুলোকে নিয়ে একটা অলরেডি সংগঠন ফরমেশনের কাজকর্মগুলো চলছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাশন করেছি। তো এখন ইউএসের মধ্যে যে জিনিসটা চলছে তারা এই জিনিসটা বুঝতে চলেছেন যে ধীরে ধীরে সাউথ ইস্ট এশিয়ার ওপর তাদের কন্ট্রোল চলে যাবে এবং সেই কারণে ট্রাম্প তার সুরটা একটু নরম করেছেন এবং সেই জায়গা থেকে তিনি চাইছেন যে একটা মধ্যস্থতা করে বিষয়টাকে একটা ঠিকঠাক জায়গায় আনার। বাট মার্কেটে একটা কনস্ট্যান্টলি রিউমার চলছে এই জায়গা থেকে যে ট্রাম্প নাকি আইটি কোম্পানির ওপরে বেশ ভালো রকমের ট্যারিফ লাগাতে পারে এবং এই সমস্ত নিউজের প্রভাবে মার্কেট ড্রাস্টিক্যালি আইটি সেক্টরের মধ্যে ড্রাস্টিক্যালি ফল করছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কনস্ট্যান্টলি চলছে এবং এটার বেসিসে অনেকেই রিয়াকশন দিচ্ছেন বা নিজের আইটির মধ্যে এক্সপোজার কম করার চেষ্টা করছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ঘটছে। এই জায়গায় আমার কি টেক বা আমার কি ভিউ সেই বিষয়টা একটু আমি জানাবো। প্রথম কথা হচ্ছে আইটির ওপরে আইপি কোনো প্রোডাক্ট নয়। আইটি যেটা সাপ্লাই করে মেনলি হচ্ছে তারা সার্ভিসেস সাপ্লাই করে, বিশেষ করে ইন্ডিয়ান আইটি কোম্পানির কথা যদি বলা হয়। তো আইটি যে সমস্ত সার্ভিসেসগুলো সাপ্লাই করে সেগুলো মেনলি হচ্ছে ম্যান পাওয়ার ড্রিভেন। আর ম্যান পাওয়ার ড্রিভেন ইন্ডাস্ট্রির রেসপেক্টে যদি দেখা যায় ইন্ডিয়ার লেবার হচ্ছে অনেক বেশি চিপ, ইন্ডিয়াতে নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স অনেক বেশি এবং ইউএসের সিইও থেকে শুরু করে যত কোম্পানিতে কাজ করে আইটি সেক্টরে তার মোটামুটি দেখতে গেলে 60-70% ওয়ার্কফোর্সটাই হচ্ছে ইন্ডিয়ান। আমি এটা ইউএসের কথা বলছি না, ইউএসের টোটাল কাজের কতটা পরিমাণ ইন্ডিয়ানরা করে, ইন্ডিয়ান আইটি করে, আমি সেই অ্যামাউন্টটার কথা বলছি। সুতরাং প্রথম কথা হচ্ছে আমার যেটা মনে হয় এটা সম্পূর্ণভাবে একটা রিউমার বা স্পেকুলেশন। এই স্পেকুলেশনটা করা হচ্ছে এই কারণেই কারণ আইটি এরপরে একটা বটম আউট হওয়ার মতো জায়গায় যাচ্ছে ধীরে ধীরে। ডেফিনেটলি এখান থেকে 5%, 10% আরও ফল হতে পারে আইটি কোম্পানির মধ্যে, বাট এই যে জোনটা ক্রিয়েট করবে আইটি এখানে সেখানে কিন্তু একটা বটম আউটের চান্স থাকবে। রিস্ক কি না, এখানে রিস্ক হচ্ছে যদি একমাত্র ইউএসের রিসেশন আসে তাহলেই আইটি এখান থেকে ডাউন সাইড যাবে, আদারওয়াইজ আইটির মধ্যে এরপরে একটা বটম আউট নেচার আমরা দেখতে পাবো। কেন আমি বটম আউট বলছি সেই বিষয়ে আমি দুটো র্যাশনাল দিচ্ছি। প্রথম কথা হচ্ছে অলরেডি আইটি কোম্পানিগুলো অনেকটা পরিমাণ ফল করেছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এই ফলটার পরে প্রচুর আইটি কোম্পানির মধ্যে দেখবেন তারা নিজেদের অর্গানাইজেশনের রিস্ট্রাকচারিং করছে বা ওয়ার্কফোর্সগুলোকে এক এক করে ছেঁটে ফেলছে বা কেটে ফেলছে। এই যে ওয়ার্কফোর্সের ছেঁটে ফেলার কাজটা সেটা এই কোয়ার্টারের মধ্যে তারা সম্পন্ন করবে, মেবি এই কোয়ার্টার বা পরের কোয়ার্টারে আরেকটু পার্টের মধ্যেই তারা কমপ্লিট করে ফেলবে। তো এই যে ওয়ার্কফোর্সটাকে যতটা পরিমাণ স্যালারি দিতে হতো সেই স্যালারিটার পরিমাণ কিন্তু অনেক পরিমাণ বাঁচবে আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে এবং যেটা তারা পরবর্তী কোয়ার্টারে কিন্তু একটা রেভিনিউর জায়গায় দেখাবে। তো সেই এক্সপেকটেশন থেকে মার্কেট এই জায়গায় একটা বটম আউট করার চেষ্টা করবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে বড় প্লেয়ার বা বড় ইনভেস্টারদের যদি একটা অ্যাকুমুলেশন করতে হয় তাহলে চরম লেভেল অফ নেগেটিভ নিউজকে এখানে ফ্লো করতে হবে, যাতে প্রচুর পরিমাণ ব্যক্তিত্ব যারা এই জায়গাতে পুরো জিনিসটাকে সেল করে তবেই তারা বাইংটা করতে পারবে, রাইট? তো সেই টাইপ অফ অ্যাক্টিভিটি চলবে এবং সেই কারণের জন্য একটা ব্যান্ড বা একটা প্রাইস ব্যান্ড তৈরি করে আইটি এখানের মধ্যে কনসলিডেশন করে নেক্সট কোয়ার্টারের মধ্যে এখান থেকে ধীরে ধীরে টার্ন অ্যারাউন্ড করবে বলেই আমি এক্সপেক্ট করছি। এখানে রিস্ক কী রয়েছে? এখানে রিস্ক রয়েছে ইউএস ডিম্যান্ড। যদি ইউএসএতে এই দুটো কোয়ার্টারের মধ্যে কোনো রকমভাবে রিসেশন হিট করে বা কোনো রকমভাবে জবস যেহেতু তাদের অনেক পরিমাণ কমেছে, লাস্ট ফ্রাইডেতে যে ডেটাটা রিলিজ হয়েছে সেখানেই আমরা দেখেছি যে তাদের জবের পরিমাণ অর্থাৎ এনএফপি ডেটার মধ্যে দেখেছি জব প্রচুর পরিমাণে ড্রপ করেছে, রাইট? আমি সেই বিষয়টা নিয়ে একটু পরে আসছি তার এফেক্টটা নিয়ে। বাট যেটা ইম্পর্টেন্ট
সেটা হচ্ছে যদি এই টাইপের রিসেশন হিট করে সেটাই একমাত্র রিস্ক থাকবে ইন্ডিয়ান আইটির জন্য, কারণ ম্যাক্সিমাম ডিম্যান্ডটা ওখান থেকে আসে। বাট ডিম্যান্ড যদি ওখানে ফিক্সড হয়ে যায় তাহলে যে জিনিসটা দাঁড়াবে এই জায়গাতে কিন্তু আইটি বটম আউট করবে। সুতরাং স্লোলি পজিশন বিল্ড করবেন, নিজের টেকনিক্যাল অ্যানালিসিস, নিজের ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিল্ড আপ করে আইটির মধ্যে কাজটা করবেন। তো আমার ধারণা এটার মধ্যে কিন্তু কোনো রকম ট্যারিফ আসা উচিত নয়। যদি ট্যারিফ আসে তাহলে কি করবে? যদি ট্যারিফ এখানে ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্লাই করেন ইন্ডিয়ান আইটির মধ্যে, সেই ট্যারিফটাকে ওভারকাম করার জন্য ইন্ডিয়ান আইটির হাতে প্রচুর অপশানস রয়েছে, রাইট? কি অপশানস রয়েছে? নাম্বার ওয়ান, তারা নিয়ার সোর নামের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। মিনিংটা কি? মিনিংটা হচ্ছে অনেকটা এরকম, মনে করুন ইন্ডিয়ান আইটির ওপর ইউএসএ ব্যান্ড করে দিল। ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো কি করবে? নিয়ার টু মেক্সিকো, নিয়ার টু ইউকে বা ইউকের ভিতরের কোনো একটা কোম্পানিকে তারা অ্যাকোয়ার করে নেবে এবং সেই কোম্পানিটাকে দিয়ে আমেরিকান কোম্পানির ডিলগুলো তুলবে, কাজগুলো কিন্তু ইন্ডিয়া থেকেই হবে। তো এইভাবে জিনিসটাকে বাইপাসিং করা হয়। ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি এর আগে বহুবার এই টাইপের কাজ করছে বিভিন্ন রেগুলেশনসকে বাইপাস করার জন্য, তো এই ক্ষেত্রেও সেটা করতে পারবে। যেহেতু এটা কোনো প্রোডাক্ট নয়, তাই যে জিনিসটা ঘটবে এটা ইউএসএকে কিন্তু ওইভাবে পাস করতে হবে না। প্রোডাক্ট হিসাবে পাস করতে গেলে কি হয় না, প্রচুর পরিমাণে চেকিংয়ের দরকার পড়ে, কার্গো বিমানগুলো থেকে শুরু করে বা যে সমস্ত জাহাজগুলো আছে সেইগুলোর মধ্যে ফিজিক্যাল চেকিং হয়। কিন্তু আইটি একটা সার্ভিসেস, এক্ষেত্রে ফিজিক্যাল চেকিংয়ের কোনো ব্যাপারই নেই। সুতরাং এই টাইপ অফ বাইপাসিং চলবে। আমি একটা র্যান্ডাম এক্সাম্পল দিচ্ছি আমি বিষয়টাকে সিম্পলিফাইডভাবে বোঝানোর জন্য। যদি মনে করুন ইন্ডিয়ান আইটির ওপর বেশ বড় পরিমাণে ট্যারিফ পড়ে যায়, ইন্ডিয়ান আইটি কোম্পানি কি করবে? বাংলাদেশের ওপর ট্যারিফটা কম, সো বাংলাদেশের মধ্যে তারা একটা কোম্পানি ফর্ম করে দেবে বা বাংলাদেশের কোনো ছোটোখাটো একটা আইটি কোম্পানিকে কিনে নিয়ে প্রত্যেকটা ডিলকে ওই রুটটার থ্রুতে নিয়ে যাবে এবং সেই কাজটা করার জন্য ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে লোককে তারা বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেবে এবং পাঠিয়ে দিয়ে তারা কি করবে না সেখানে গিয়ে কাজ করবে। এইভাবে একটা বাইপাসিং রুট তৈরি করে আইটির মধ্যে কিন্তু কাজ করাটা খুবই ইজি হবে। এটা আইটি কোম্পানির প্রত্যেকটা সিইওই জানেন এবং ডোনাল্ড ট্রাম্পও জানেন। এই জিনিসগুলোকে হ্যান্ডেল করাটা অতটা ইজি হবে না, তার কারণ কোনো একটা বাংলাদেশি কোম্পানির ওপর সে ট্যারিফটা চাপাতে পারবে না, রাইট? তো এর আগেও এইরকম প্রচুর মানে ইন্টারন্যাশনাল লজ আছে আইটির, আমি সেগুলো বলছি না কারণ বললে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো সেইগুলোকে আইটি এইভাবে বাইপাস করে এসছে। আইটির হিস্ট্রি কিন্তু খুব একটা যে কম হিস্ট্রি সেটা নয়। 1990 সাল থেকে আমাদের মোটামুটি 2000 সালে পরবর্তী সময় থেকে মানে 25 বছরের আইটি ইন্ডাস্ট্রি অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস অলরেডি দেখে নিয়েছে। সুতরাং এই ট্যারিফ ওয়ারটার ফলে আমার মনে হয় না আইটির মধ্যে অতটা পরিমাণ ক্ষতি হবে, রাইট? তো সুতরাং আমি এটাকে সম্পূর্ণভাবে রিউমার বা স্পেকুলেশন হিসাবেই একটা মানে জাজ করছি। ওকে, নেক্সট যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ইউএসের এনএফপি ডেটা। এনএফপি ডেটা যথেষ্ট খারাপ। এনএফপি ডেটা এতটা খারাপ হওয়ার জন্য আপনি দেখবেন গোল্ড কিন্তু শ্যুট আপ করেছে, কারণ যখন ইউএসের এনএফপি ডেটা বা জিডিপি ডেটা খারাপ আসে, পজিশন হেজিং করার জন্য হেজার্সটা কন্টিনিউয়াসলি গোল্ড বাই করেন এবং সেই কারণে আপনি দেখবেন ফ্রাইডে বা থার্সডে এই যে দিনগুলো যখনই ডেটাটা রিলিজ হয় তখনই আপনি দেখবেন সন্ধ্যে 6টার পর থেকে আপনি গোল্ডের মধ্যে একটা বেশ বড় রকমের শ্যুট আপ দেখতে পাবেন। লাস্ট ডেও সেম জিনিসটাই ঘটেছে, রাইট? তো সেই বিষয়টাই আমরা যদি দেখি বা সেটা অলরেডি গ্লোবাল মার্কেটে হিট করেছে এবং এই কারণের জন্য যেটা দেখা যাবে যে এরকম বাজে একটা জব রেজাল্টের জন্য সেপ্টেম্বর নাগাদ ফেড হয়তো একটা রেট কাট করতে পারে। সেই রেট কাটের প্রভাবে ইনিশিয়াল একটা বুলিশনেস, তারপর একটা বিয়ারিশনেস ইউএস মার্কেটে কাজ করা উচিত। এই টাইপের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। ফেডের রেজাল্ট যেদিন আসবে বা ফেড যেদিন ডিসকাশন করবে তার আগে এই বিষয় নিয়ে আমি আরও বিস্তর চর্চা করব। তো আপাতত এটাই হচ্ছে মার্কেটের পরিস্থিতি এই মুহূর্তে। ইন্ডিয়ান মার্কেটের যদি রেঞ্জ বলা হয় তাহলে 24,500 থেকে 24,400 এই যে জায়গাটা রয়েছে, এই 100 পয়েন্টের মধ্যে স্ট্রং সাপোর্ট ফর দিস মান্থ, এই মাসের মধ্যে। এবং উপরের দিকে দেখতে গেলে 25,000 থেকে 25,150 এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মধ্যে বা এই যে জোনটার মধ্যে মার্কেটের এই মান্থে থাকার কথা। দেখা যাক এরপরে ফেডের রেট কাট বা আদার যে সমস্ত নিউজগুলো আছে সেগুলো কিভাবে হিট করে। আর এই প্রত্যেকটা বিষয় নিয়ে সেই কারণে আপনি দেখতে পাবেন আমি আমার ফেসবুকের মধ্যে কনস্ট্যান্টলি আপডেটগুলো দিতে থাকি। তো সেই আপডেটগুলো পড়ে আপনি আপনার ট্রেডগুলোকে
নিয়ে এগিয়ে যেতে পারেন। আর আগামীকালের আপডেটের জন্য আজকে রাত্রিবেলায় হয়তো একটু দেরিতে রাত্রিবেলায় 11টা, 11:30, 12টা নাগাদ আমি ফেসবুকে অলরেডি একটা লেখা অলরেডি লিখে দেব, সেটা আপনি সকালবেলায় একটু চেক আউট করে নেবেন কোনো ট্রেড নেওয়ার আগে বা আর্লি মর্নিংয়ে সেই বিষয়টা একটু পড়ে নেবেন, নিয়ে আপনি ট্রেডের জন্য এগিয়ে যেতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে, তো আপনি যদি ফলো করতে চান তাহলে অবশ্যই সেই লিঙ্কটা থেকে ফলো করবেন। ফেসবুকে এমনিতেই আমার নামে প্রচুর 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 ফেক অ্যাকাউন্ট অলরেডি হয়েছে, তারা আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। আমি বেসিক্যালি আপনাকে কখনোই কন্ট্যাক্ট করার চেষ্টা করব না। এই সমস্ত যা কিছু হচ্ছে দিস আর অল ট্র্যাপ, তো এই সমস্ত ট্র্যাপে পড়বেন না। আমার সাথে যদি আপনাকে কথা বলতে হয়, দেখা করতে হয় ইত্যাদি হয়, আমার ডাইরেক্ট ফোন নাম্বার আমি শেয়ার করে দিই। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। আমি আবার রিপিট করে দিচ্ছি 7003790087। আপনি যদি কোনো বিষয়ে হেল্পের জন্য আমার কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়া আমি কখনো ব্যক্তিগতভাবে আপনাকে কন্ট্যাক্ট করব না। যদি কেউ করে সেটা সম্পূর্ণভাবে আপনাকে ট্র্যাপ করার জন্যই করা হবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।